সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বের মতো আজও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সহযোগী সংস্থা কর্তৃক গৃহীত কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। গত 3টি পর্বে আমরা কথা বলেছি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহ কিভাবে কাজ করে, কিভাবে দুর্যোগ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়, সৃষ্টি করে নতুন নতুন কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় আজও আমরা ঘূর্ণিঝড় আইলা দুর্গত এলাকায় মিশ্র চাষ করে কিভাবে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের প্রাক্তন মুখ্য সচিব, বাংলাদেশ স্কাউটসের বর্তমান সভাপতি এবং পিকেএসএফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম। স্টুডিওতে আমাদের সাথে আরও রয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা নওবেকি গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমান। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, ঘূর্ণিঝড় আইলায় উপকূলীয় লবণাক্ত পানির প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি মোকাবেলায় তাৎক্ষণিক সহযোগিতায় এগিয়ে আসে পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহ। আইলা আক্রান্ত এলাকায় খাদ্য ও কাজের অভাবে ক্ষতিগ্রস্তরা অভিগমন শুরু করে, প্রয়োজন পড়ে নতুন নতুন কর্মসংস্থানের। ক্ষতিগ্রস্ত এলাকায় জীবন ও জীবিকা ফিরিয়ে আনার জন্য পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাসমূহ বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেয়। এমন একটি কর্ম উদ্যোগ হল মিঠা পানিতে মিশ্র মাছ চাষ। এ বিষয়ে একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গলদা চিংড়ি সাধারণত মিষ্টি পানিতে চাষ করা হয়। 2009 সালের আইলা পূর্ববর্তী সময়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় ঘেরে গলদা চিংড়ির ব্যাপক চাষ হতো। কিন্তু আইলার পর এ অঞ্চলের পানি ও মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় গলদা চিংড়ি চাষ বন্ধ হয়ে যায়, যার ফলে এ অঞ্চলের গলদা চিংড়ি চাষিদের পথে বসতে হয়। এ সকল গলদা চিংড়ি চাষিদের মনে আশার আলো হয়ে দেখা দেয় পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক উদ্ভাবিত লবণাক্ত এলাকায় গলদা চিংড়ি সহ অন্যান্য মাছের মিশ্র চাষ। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা কর্তৃক উদ্ভাবিত বিশেষ পদ্ধতি বাস্তবায়নের জন্য তহবিল সরবরাহ করে। এরই পরিপ্রেক্ষিতে তারা প্রথমে চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, তারপর ঘের এলাকায় গভীর নলকূপ স্থাপন করে। গলদা চিংড়ি চাষিদের ঘেরে মিষ্টি পানি সরবরাহ করে ও চাষের পদ্ধতি ঘেরে প্রয়োগ করতে সহায়তা করে। এ পদ্ধতিতে প্রথমে ঘেরের পানি সরিয়ে ফেলে শুকিয়ে নেয়, তারপর নির্দিষ্ট পদ্ধতি অনুসারে গলদা চিংড়ি ও অন্যান্য মাছ চাষ শুরু করে। তাদের সহযোগিতা পেয়ে এ অঞ্চলের প্রায় সবাই কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ির মিশ্র চাষ করছেন। এমনই একজন চাষি হল মোহাম্মদ শফিকুল ইসলাম। আইলার পর অন্য সব চিংড়ি চাষির মতো তিনিও কর্মহীন হয়ে পড়েছিলেন। তার ঘের পতিত পড়েছিল। মাটির লবণাক্ততার জন্য ধান বা অন্য কোনো ফসলও হতো না। তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেয়ে অল্প লবণাক্ত পানিতে কার্প জাতীয় মাছ ও গলদা চিংড়ির মিশ্র চাষ করছেন। গণমুখী ফাউন্ডেশন শুরু হয়ে গেল। ওখান থেকে আমি ছোট্ট আকারে নীতি ব্যবসা করি, চিংড়ি মাছের ঘের করি। তার থেকে এখন আস্তে আস্তে পয়সা বানাবার পরে 3টে চিংড়ি মাছের ঘের আমার আছে। তারপরও দেখলাম যে ব্যবসা বাণিজ্য আরও উন্নত মানে আসছে। তার থেকে আমি আস্তে আস্তে ঋণ নিতে আমি 4 লক্ষ টাকা ঋণে আমি এখন বর্তমান কার্যক্রম আছে। তার থেকে আমি অন্য মিক্সর ব্যবসা মানে মনোসেক্সের এবং সার্টি মিক্সর ব্যবসা শুরু করছি। সেই ব্যবসার থেকে আস্তে আস্তে উন্নত করে আমি জায়গা জমিও বানাইছি। বাচ্চা কাচ্চাও খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে। আমাদের এই এলাকা তো লবণাক্ত পানি, বিচক্ষণ করে দেখা গেল যে এর তলায় অনেক তলায় কিছু সীমাত লবণাক্ত পানি আছে। ডিপটি আমরা ডিপ বসাইয়ে এখন আমরা গলদা চিংড়ির চাষ করতেছি এবং ভেটকো চাষ একসাথে মানে সমস্ত মাছ মানে মোটামুটি উপার্জন করতেছি।
পিকেএসএফ এর সহযোগী সংস্থার কর্মীদের সরাসরি তত্ত্বাবধানের ফলে নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে তার কোনো সমস্যা হয়নি। তিনি চিংড়ি ও কার্প মাছ বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। গলদা চিংড়ির ঘের থেকে মাছ ও চিংড়ি বিক্রি করে বর্তমানে তিনি পাকা বাড়ি করছেন। তিনি বাড়িতে টিউবওয়েল বসিয়েছেন ও বাড়ির চারদিকে প্রাচীর তুলেছেন। এলাকার অন্য সব চিংড়ি চাষির মতো তিনিও সচ্ছল জীবনযাপন করছেন। আমরা শফিকুল ভাইয়ের মতো এই এলাকায় শত শত চাষি মিশ্র মাছ চাষের উপরে আমরা আর্থিক এবং কারিগরি সাহায্য দিয়ে আসতেছি এবং সহযোগিতা করে আসতেছি এবং অফিস পর্যায়ে বিভিন্ন সময়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা কর্তৃক আইলা পরবর্তী এরূপ কার্যক্রম বাস্তবায়ন করে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক পুনর্জাগরণ ও জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী মণ্ডলী, মিশ্র মাছ চাষের উপর একটি প্রতিবেদন দেখলাম। আলোচনার পালা। আলোচনায় প্রথমে জনাব লুৎফর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো যে গলদা মূলত মিঠা পানির মাছ। এখন আমরা দেখছি যে ওই সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে যেখানে লবণাক্ত পানির আধিক্যতা রয়েছে সেখানেও এই মাছের চাষ হচ্ছে। এই পদ্ধতিটা কিভাবে আপনারা আরম্ভ করলেন? ইতিপূর্বে আইলা পরবর্তী সময়ে মানুষ কিছু গলদার মনো কালচার করতো, গলদার মনো কালচার করতো। এরপরে যখন আইলার পরে দেখলো যে মনো কালচার আর সফল হচ্ছে না, তখন মানুষ চিন্তা করতে লাগলো যে কি বিকল্প কি করা যায়। তখন আমরা কিছু মানুষকে পরামর্শ দিলাম যে তুমি মিক্স কালচার করতে পারো, মিশ্র চাষ করতে পারো। তখন তারা এই মিশ্র চাষে অনেকে উৎসাহিত হলো। এর পরবর্তীতে আমরা আমাদের এটা একটা রিস্কি ছিল, এটা ঝুঁকি ছিল, খুবই ঝুঁকি ছিল। মানে আমাদের কাছে ওই প্রযুক্তিটা ছিল, আমাদের প্রযুক্তি জ্ঞানটাও খুব কম ছিল। আমরা শুধু ফাইন্যান্সটা করেছি আমাদের একটা অনুমান নির্ভরভাবে। এরপরে আমরা উপজেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করি এবং আমরা দেখলাম যে এক্ষেত্রে মানুষ সফল হচ্ছে। চিংড়ি এক সময় বাংলাদেশের রপ্তানি মুখী পণ্যগুলোর মধ্যে অন্যতম ছিল। সময়ের পার হয়ে গেলেও ওই রপ্তানিটা ওইভাবে তার প্রবৃদ্ধিটা ওইভাবে বাড়েনি। এই সম্ভাবনা পণ্য যদি রপ্তানিটা আমরা বাড়াতে চাই তাহলে আমাদের কি করা উচিত? এখনো কিন্তু বাংলাদেশের চিংড়ি আমাদের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য। তৈরি পোশাক খাতের পরেই চিংড়ির স্থান। বাংলাদেশের চিংড়ি অত্যন্ত সুস্বাদু এবং ইউরোপ এবং আমেরিকায় আমি বলতে পারি বাংলাদেশের চিংড়ি সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে মূল্যবান। এবং এই ক্ষেত্রে প্রধান যে সমস্যা সেটা হইল মা মাছের সমস্যা। চিংড়ির যে মা মাছ ব্রুড স্টক যেটা বলে, গভীর সমুদ্র থেকে সংগ্রহ করতে হয়, যে মাছে ডিম দেবে, ডিম থেকে হ্যাচারিতে রেনু হবে, নার্সারিতে পোনা বড় হবে, তারপর ঘেরে গিয়া চিংড়ি বাড়বে। বঙ্গোপসাগরের উপকূল এলাকায় অত্যধিক মৎস্য আহরণ হয়ে থাকে, কারণ এখানে উপকূলীয় এলাকার কাছে মৎস্য আহরণ সহজতর। সুন্দরবনও তাই হচ্ছে। কিন্তু গভীর সমুদ্রে গিয়া মৎস্য আহরণ করতে হলে, চিংড়ি আহরণ করতে হলে এই মা মাছ গভীর সমুদ্র থেকে আনতে হয়। আর চিংড়ি মাছও গভীর সমুদ্র থেকে যদি আহরণ করা যায় পরিমাণ অনেক বেশি হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে ট্রলারগুলা এগুলার বৈজ্ঞানিক ক্যাপাসিটি কম। তো সার্বিক সমস্যা মিলে বিশ্বাস করা যায় সরকারের যে সমন্বিত পদ্ধতি, এর ফলে বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীর অঞ্চলে, বঙ্গোপসাগরের অনেক বাইরের এলাকায় আমাদের যে অর্থনৈতিক জোন আছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেখানে কি পরিমাণ মৎস্য সম্পদ আছে, চিংড়ি এবং অন্যান্য মাছ, এইটা জরিপ কাজের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, জাহাজ সংগ্রহ করা হয়েছে। তার মানে এই সমন্বিত পদক্ষেপের ফলে আস্তে আস্তে চিংড়ির সংগ্রহ বাড়বে, মা মাছের সংগ্রহ বাড়বে এবং ফলশ্রুতিতে চিংড়ির রপ্তানিও বাড়বে বলে। যদি চাষি পর্যায়ে ব্যাপকভাবে এটার চাষ করা হয় তাহলে এটা রপ্তানি করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হতে পারে বিভিন্ন জায়গায়। বাংলাদেশের যে চিংড়ি এটা এখন অর্গানিক চিংড়ি হিসেবে পরিচিত, কারণ থাইল্যান্ড এবং অন্যান্য দেশে একর প্রতি যে উৎপাদন সেটা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। ভেনামি নামে একটা প্রজাতি রয়েছে, খুব কুইক গ্রোথ
কিন্তু খেতে অনেকটা প্লাস্টিকের মতো, কিন্তু আমাদের চিংড়ি এটা অর্গানিক চিংড়ি, এবং এটার বাংলাদেশের অর্গানিক চিংড়ি যদি ব্র্যান্ডিং করা যায় বিশ্বের বাজারে, ইউরোপে, আমেরিকায়, জাপানে, তাহলে আমরা আরো অধিক মূল্য পাবো। কোন চিংড়িটা বেশি রপ্তানি হচ্ছে, গলদা না বাগদা? আমাদের যে বেনিফিশিয়ারি দেখলাম উনি তো গলদার চিংড়িটা উৎপন্ন করছে। গলদা কম, কারণ বাগদার ঘের বেশি। বাগদার প্রায় সারা বাংলাদেশে প্রায় ব্ল্যাক টাইগার বলা হয়, জেলা টাইগার প্রায় 98,000 ঘের আছে বাগদার। এখানে সীমিত আকারে হচ্ছে মিশ্র চাষ, কিন্তু এটার আস্তে আস্তে বাড়ানো সম্ভবপর হবে, কারণ এখানে তুলনামূলকভাবে কম লবণাক্ত পানি সংগ্রহ করা যায় ডিপ টিউবওয়েলের মাধ্যমে। এটাকে ব্যাপকভাবে যদি প্রচলন ঘটাতে চাই তাহলে আসলে কি করণীয়? আমার মনে হয় এটার যদি ব্যাপক করতে হয়, প্রথমেই কৃষকদেরকে এটা উদ্বুদ্ধ করতে হবে, সচেতনতা সৃষ্টি, এবং এখানে যে খুব বেশি কঠিন কোনো প্রযুক্তি লাগে এটাও না। তো আমরা কৃষকদেরকে যে প্রশিক্ষণ প্রদান এবং পিকেএসএফ এর পিউদের মাধ্যমে, সহযোগী সংস্থার মাধ্যমে আমরা যদি অর্থের প্রবাহ বৃদ্ধি করি মিশ্র চাষের জন্য, তাদেরকে সফল যারা, তাদেরকে যদি আমরা অন্যান্য এলাকায় বা অন্যান্য দেশে আমরা যদি স্টাডি ভিজিটের ব্যবস্থা করি, এবং এতে করে প্রদর্শনী খামার আমরা যদি স্থাপন করতে পারি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হ্যাচারিগুলো হয়তোবা একটু গ্রোথ পয়েন্টে হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে ওই ধরনের হ্যাচারি নাই। এই যে পরিবহন সমস্যা, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই পোনা মাছগুলি মারা যাচ্ছে, যেটা বাংলাদেশের বেশিরভাগ হ্যাচারি আপনার কক্সবাজার এলাকায়, ওখান থেকে বিমান যোগে খুলনা বাগেরহাটে এই পোনাগুলা নিয়ে যাওয়া হয়। এখানে যে সব এলাকায় মিশ্র চাষ হচ্ছে এখন, সাতক্ষীরা, গ্রেটার যশোরে কিছু গলদার হ্যাচারি আছে, যশোরে কিছু গলদার হ্যাচারি, এবং এতে করে পরিবহন ব্যয় কমবে, এবং সাতক্ষীরা এলাকায়ও যেখানে মিশ্র চাষ হচ্ছে এখানেও হ্যাচারি স্থাপনের এর ব্যাপকতা বৃদ্ধি পাবে। ফিজিবিলিটি স্টাডি করে আমরা দেখবো, পিকেএসএফ দেখবো, এখানে সম্ভাব্যতা পরীক্ষা করে দেখবো। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকবেন। সুধীবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে গলদা চিংড়ি নিয়ে আলোচনা করছিলাম, এবং গলদা চিংড়ির সাথে অন্যান্য মাছের সংমিশ্রণে যে চাষটা করা হয় সেই বিষয়ে আলোচনা করছিলাম, এবং কিভাবে এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় সে সম্পর্কেও আলোচনা হচ্ছিল। কতজন চাষির মাধ্যমে আপনারা এই কাজটি করছেন বর্তমানে? আমাদের সম্ভবত এখন প্রায় 600 মতো চাষি আছে, 600-700 বেশি আর কি। এরা সবাই কি এই গলদা মিশ্র মাছ চাষে আছে, এবং গলদাটা অন্যতম তার মধ্যে? তার মধ্যে গলদা চাষ আছে, আপনার মনোসেক্স, তেলাপিয়া, কাপ জাতীয় মাছ। পূর্বে এই চাষিরা কি করতেন? ট্রেডিশনাল চিংড়ি চাষগুলো করতো আর কি, এগুলোই করতো বেশিরভাগ। কেউ কেউ গলদা চাষ করতেন। বিভিন্ন ধরনের মাছ একই পুকুরে থাকছে। জি জি জি। তো বিভিন্নটার খাবারের প্রক্রিয়াটা তো বিভিন্ন ধরনের হবে, জি জি, এবং তাদের পছন্দও বিভিন্ন হবে। জি, চিংড়ির জন্য যে ফিডটা দিচ্ছেন স্যার, ওই ফিডটা কিন্তু সব চিংড়ি খাচ্ছে না, ওর কিছু অংশ থেকে যাচ্ছে, এবং ওইটা অন্য মাছগুলো খেয়ে নিচ্ছে। আবার এটা করাতে ওই যে খেয়ে ফেলা, এখানে ঘেরের পানি দূষিত হয় না। আচ্ছা, পানির গুণাগুণ বজায় থাকে, গ্যাসটা মানে পানির গ্যাস হয় না, অক্সিজেন ঠিক মতো থাকে। অন্য মাছের যে বিষটাগুলো সেগুলো আবার চিংড়ি মাছও খেয়ে ফেলে। সুতরাং এটা ইকোসিস্টেমে ওখানে একটা ইকোসিস্টেম এখানে বিরাজ করে, যার ফলে এখানে মানে মাছের গ্রোথ ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। বিশুদ্ধ খাদ্য সরবরাহ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা স্বাস্থ্যসম্মত খাদ্য, যেটা বাংলাদেশের যে পিওর ফুড একটা মৎস্য খাদ্য আইন, মৎস্য পশু খাদ্য আইন হওয়ার আগে যেন তেন উপায়ে ঘেরে খাবার দেওয়া হয়তো, এখন অনেকটা নিয়ন্ত্রণে আসছে। বিশুদ্ধ খাদ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিংড়ি মাছটা তুলনামূলকভাবে একটু গভীর জলে থাকে অন্যান্য মাছের তুলনায়, এতে করে এদের উচ্ছিষ্ট যে খাবারটা এটা অন্য মাছে খায়, এটা অর্থনৈতিকভাবে কোনো মৎস্য খাদ্যের অপচয় হয় না। স্যার, পল্লিকর মশক ফাউন্ডেশন দাউদকান্দি এলাকায় প্লাবন ভূমিতে মৎস্য চাষ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছে, এবং সর্বশেষ পল্লিকর মশক ফাউন্ডেশন একটি হ্যাচারি স্থাপন করে, এবং ওই এলাকায় যাতে সহজলভ্যভাবে এই কাঁচামালগুলি পায়। ভবিষ্যতে কি পিকেএসএফ এর ওই উপকূলীয় অঞ্চলে এই ধরনের হ্যাচারি প্রতিষ্ঠার কোনো
দেখা গেল যে এইসব এলাকায় চিংড়ি চাষ করতে হলে পোনা যেটা প্রয়োজন, রেণু এবং পোনা, সেটা যদি চট্টগ্রাম কক্সবাজার থেকে আসতে হয় বা দূরান্ত পরিবহন ব্যয় অনেক বেশি, আমরা পরীক্ষামূলকভাবে একটি হ্যাচারি সেখানে স্থাপন করেছি। এটা যদি সফল হয় এবং মাটির চাহিদা যেহেতু আছে, আমরা আপনি জানেন যে প্রান্তিক কৃষকদেরকে সহায়তা করা, এটা এখনো প্রান্তিক production যায়নি। জনগোষ্ঠীকে এখনো যায়নি, বাট আশা করা যায় এটা দুই সফল মাসের হবে। মধ্যে বোধহয় এটা আগামী 2 মাসের মধ্যে হয়তো এটা সফল হবে। সফল হলে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠী মৎস্যজীবী তাদের দারিদ্র্য বিমোচনকে, যেহেতু এটা একটি নতুন পদক্ষেপ, আমরা মৎস্য অধিদপ্তরের সাথে আমাদের পিকেএসএফ এর সহযোগী সংস্থাগুলো প্রতিনিয়ত কারিগরি সহায়তা গ্রহণ করে থাকে এবং এই কারিগরি সহায়তা পরামর্শ মৎস্য চাষীদেরকে দিয়ে থাকে। তো এর মাধ্যমে আমরা আশা করি যে আমাদের এই হ্যাচারিটা যদি স্থাপিত হয় সফলভাবে, তাহলে হ্যাচারি ব্যাপকভাবে স্থাপন এটার অত্যন্ত সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, এবং এখানে মৎস্য চাষ, চিংড়ি চাষ সম্প্রসারণ করা সম্ভব হবে এবং কৃষকরা লাভবান হবে, তুলনামূলকভাবে কম মূল্যে রেণু এবং পোনা পাবে, পরিবহন ব্যয় কমবে। আইলার পরপরই ওখানে একটি অভিগমন প্রক্রিয়া আরম্ভ হয়। জি। এখন বর্তমানে এই অবস্থাটা কি? এখন অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। বিশেষ করে স্যার আমরা বঙ্গ নিরসনের সমন্বিত উদ্যোগ, যেটা পিকেএসএফ এর অর্থায়ন এবং সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে, এই উদ্যোগ গ্রহণের ফলে বহু মানুষ আবার রিটার্ন করছে, ব্যাক টু হোম, আবার তার বাড়িতে ফিরে আসছে এবং তারা নতুন করে জীবন জীবিকার মানে নিয়োজিত হয়েছে। এবং বিশেষ করে একটা ইম্প্যাক্ট হয়েছে স্যার, সুন্দরবনের উপরে যে চাপটা ছিল, সে চাপটা কিন্তু এখন এই কিছুটা কমে আসছে। কোন ধরনের প্রাকৃতিক সম্পদ মৎস্য আহরণে, এই যে বিভিন্ন পেশায় মানুষ যে এখন সম্পৃক্ত হচ্ছে, বিশেষ করে গাছ কাটা, তারপরে সুন্দরবন থেকে বিভিন্ন রকম কাঁকড়া আহরণ, এইগুলো থেকে মানুষ এখন বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা হওয়ার কারণে কিন্তু অনেকটা। সেই বিকল্প কর্মসংস্থানগুলো কি? প্রথমেই কাঁকড়া, এরপরে আপনার মিশ্র মাছ চাষ, এরপরে আপনার আছে যে আপনার এই যে বিভিন্ন ছাগল পালন করা, সবজি চাষ করা, তারপরে মুরগি পালন করা, লেয়ারটা তো অনেক সফল ওই এলাকায়। যেমন মাছা পদ্ধতিতে আমরা যে ছাগল পালন করা, একটু মাটিতে না রেখে ছাগলটাকে সামান্য একটু মাচার মধ্যে রাখি। তারপরে আয়বর্ধক যে এরকম কেঁচো সার, ভার্মি কম্পোস্ট থেকে সার তৈরি করে, আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি, প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ার করা, ইলেকট্রিক্যাল ফ্রিজের কাজ, এইভাবে মঙ্গার নিরসনে যে লিন সিজন, যে সময় চাকরি পাওয়া যায় না, সেই সময় যাতে কর্মের বিনিময়ে কিছু অর্থ পাওয়া যায়, এই সব সার্বিক দারিদ্র বিমোচন যে কর্মসূচি, মঙ্গার নিরসন কর্মসূচি, এইটা প্রথমে আমরা আরম্ভ করেছিলাম 2007 সালে নর্থ বেঙ্গলে, সেটা দক্ষিণ পশ্চিম বাংলায়ও এটা আমরা চালু করে ভালো ফলাফল পেয়েছি, মঙ্গা দূরীভূত হয়েছে এবং মানুষের সার্বিক অবস্থার পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে আমাদের বাংলাদেশে অন্যান্য অঞ্চলেও কিন্তু এইরকম সাময়িক কর্মসংস্থানের অভাব কিন্তু পরিলক্ষিত হচ্ছে। হাওর এলাকায় ধরতে চান, হিল ট্র্যাক্সের বিভিন্ন উপজেলায় কিন্তু সাময়িকভাবে অনেক জায়গায় কিন্তু এই কর্মসূচিটা কি ওই সমস্ত জায়গায় সম্প্রসারণের? ধন্যবাদ। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। হিল ট্র্যাক্ট এলাকায় দারিদ্র্যের পকেট অফ পভার্টি আছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, উপকূলীয় অঞ্চলে, নোয়াখালীর বিভিন্ন, বরিশালের উপকূলীয় অঞ্চলে, হাওর এলাকায় আপনার পকেট আছে, দারিদ্র্যের পকেট। এইসব এলাকায়ও মঙ্গার লিন সিজনে চাকরির অভাব হয়। আমার মনে হয় যে এইসব এলাকায়ও আমরা সম্প্রসারণ করার পরিকল্পনা আমাদের আছে, এতে করে দারিদ্র্য বিমোচিত হবে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কি কিছু করছেন কিনা ওই এলাকায়? আমরা সমৃদ্ধি কর্মসূচি, এটাও পিকেএসএফ অর্থায়নে পরিচালিত। এখানে স্যার বৈকালিক পাঠ্য শিক্ষা কেন্দ্রের মাধ্যমে আমরা প্রায় 600 ছেলে মেয়েকে তার স্কুলের পাঠ্য তৈরি করে দিচ্ছি। এতে ফলে তাদের রেজাল্ট ভালো হচ্ছে। দ্বিতীয়ত আমরা হেলথের ব্যাপারে, হেলথ সার্ভিসটা খুবই ইফেক্টিভ একটা সার্ভিস। এর ফলে মানুষের যে কর্মক্ষমতাকে অনেক বাড়িয়ে দিচ্ছে। আমাদের স্বাস্থ্য কর্মী আছে, তারা প্রতিদিন ডোর টু ডোর যেয়ে ডোর স্টেপ সার্ভিস দিচ্ছে। সমৃদ্ধি কর্মসূচি, সমৃদ্ধি এবং সার্বিক দারিদ্র্য বিমোচন। সেখানে ভিক্ষুক থাকবে না, ছানির রোগী থাকবে না, অসুস্থ মানুষ খুব বেশি থাকবে না, সবাই কর্মক্ষম থাকবে, পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যাবে, স্যানিটেশনের স্বাস্থ্যকর পায়খানা থাকবে। এইভাবে
তার সামগ্রিক দারিদ্র্য বিমোচনের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে, সক্ষমতা বৃদ্ধি পাবে, তার মানবিক মর্যাদা সৃষ্টি হবে, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন। একটা মানুষের মানবিক মর্যাদা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সে দারিদ্র্যের অভিশাপ থেকে, চরম দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাবে। একটা ইউনিয়নে স্যার 26 লক্ষ টাকার কাজ করা হচ্ছে স্যার। ছোটখাটো কাজ, ছোট্ট একটি কালভার্ট, একটা সাঁকো, বাঁশের সাঁকো, একটা বাঁশের সাঁকো বহু লোকের উপকারে উপকার করে স্যার। এটা আমরা করছি আমাদের টয়লেট 43টি টিউবওয়েল করা ইউনিয়নে, বাংলাদেশের স্যার আপনাকে 43টি ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে এই সমৃদ্ধ আলোচনায় আপনাকেও অংশগ্রহণের ধন্যবাদ। জন্য। সুধীবৃন্দ, গলদা চিংড়ি সাধারণত মিষ্টি পানিতে চাষ করা হয়। কুমিল্লার প্লাবনভূমি অঞ্চলে কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ির মিশ্র চাষ বহুল আলোচিত এবং এই সকল উদ্যোগে পিকেএসএফ ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলেও পিকেএসএফের সহযোগিতায় এর ব্যাপক প্রচলন ঘটবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।